রাত 12:45 ময়দানে ঘুটঘুটে অন্ধকার। পুলিশের গাড়ি থামলো একটি নির্জন জায়গায়। গাড়ি থেকে নামানো হলো একজন অভিযুক্তকে। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনার পুনর্নির্মাণ করতে তাকে সেখানে আনা হয়েছিল। আর তারপর কয়েকটি গুলির শব্দ আর সব শেষ। সকালে ঘুম ভাঙতেই খবর, বারুইপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। শুনে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনেকে বললেন এটাই তো আসল বিচার। কিন্তু যখন একজন অভিজ্ঞ আইনজীবী দায়িত্ব নিয়ে বললেন এটা ফেক এনকাউন্টার, এটা বুঝতে আলাদা করে পড়াশোনার দরকার নেই, তখন কিন্তু পুরো ছবিটাই পাল্টে গেল। আর যখন খোদ বিজেপির এক নেতা সামনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি দায়ী করে বললেন এর জন্য দায়ী আপনি, তখন এই ঘটনা আর শুধু একটি এনকাউন্টার রইল না, এটা পরিণত হলো একটি রাজনৈতিক ভূমিকম্পে। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। রাজসাক্ষীকে কেন এত তাড়াহুড়া করে সরিয়ে দেওয়া হলো? কাকে বাঁচাতে? আর সেই রহস্যময় রাজা, সে আসলে কে? আর এখান থেকে শুরু হচ্ছে আসল বিশ্লেষণ। পুরো ঘটনাটা বুঝতে হলে একটু পেছন থেকে শুরু করতে হবে। বারুইপুরের সেই ন্যক্কারজনক ঘটনায় একটি নাবালিকা শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল সেই শিশুটি যখন হেঁটে যাচ্ছিল তার ঠিক পেছনেই লাল রঙের গেঞ্জি পরা একটি মানুষ হাঁটছিল। সেই মানুষটি প্রভাস মণ্ডল। এখন প্রভাস মণ্ডল এই ঘটনায় শুধু অভিযুক্তই ছিল না, সে ছিল এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজসাক্ষী। কেন? কারণ এই মানুষটি প্রথম গ্রামবাসীদের কাছে জানিয়েছিল যে শিশুটির মৃতদেহ কোথায় লুকানো আছে। এই মানুষটি পুলিশকে বলেছিল বাকি কারা কারা এই জঘন্য অপরাধের সাথে জড়িত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মানুষটির মুখ থেকেই বেরিয়ে এসেছিল একটি নাম, পার্টির ছেলে রাজা। এই কথাটুকু মাথায় রাখুন, কারণ এই একটি নাম এই পুরো এনকাউন্টারের পেছনের আসল চাবিকাঠি হতে পারে। এবার আসি সেই রাতের ঘটনায়। পুলিশের অফিসিয়াল বয়ান অনুযায়ী রাত 12:45 নাগাদ প্রভাস মণ্ডলকে ক্রাইম সিনে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। সেখানে নাকি সে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশের দিকে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রভাসের। এটুকু শুনলে মনে হবে ঠিক আছে, তো অপরাধী পালানোর চেষ্টা করেছিল, পুলিশ গুলি করেছে। কিন্তু একজন আইনজীবী যখন এই বয়ানের প্রতিটি লাইন ধরে ধরে প্রশ্ন তুললেন, তখন পুরো গল্পটাই ভেঙে পড়তে শুরু করলো। প্রথম প্রশ্ন, মাঝরাতে কেন? ভারতীয় আইন ব্যবস্থায় ক্রাইম সিন রিকনস্ট্রাকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। সাধারণত এটি দিনের আলোতে করা হয়, যাতে প্রতিটি বিষয় স্পষ্টভাবে দেখা যায়, রেকর্ড করা হয়। তাহলে এত বড় একটি হাই প্রোফাইল কেসে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থানায় গিয়েছিলেন, সেখানে হঠাৎ মাঝরাতে কেন পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলো? পুলিশ হয়তো বলবে ঘটনাটা রাতে ঘটেছিল, তাই রাতেই পুনর্নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর যুক্তি, কিন্তু তাহলে দ্বিতীয় প্রশ্নটা আরো ভয়ঙ্কর। সেই পুনর্নির্মাণের কোনো ভিডিওগ্রাফি হয়েছিল কি? কোনো বডি ক্যামেরা ছিল কি? এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে একটিও ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়নি, একটিও ফুটেজ দেখানো হয়নি যেখানে প্রমাণ হয় যে প্রভাস সত্যিই পালানোর চেষ্টা করেছিল বা রিভলভার ছিনিয়ে নিয়েছিল। আর এখানেই তৃতীয় প্রশ্নটা সবচেয়ে ধারালো। ভিএনএস এর নতুন প্রভিশন অনুযায়ী ধর্ষণের মতো হিনিয়াস অফেন্সের অভিযুক্তদের হাতকড়া পরানোর বিধান রয়েছে। প্রভাস মণ্ডলকে কি হাতকড়া পরানো হয়েছিল? যদি হাতকড়া পরানো হয়ে থাকে, তাহলে সে কিভাবে পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিল? হাতকড়া পরা অবস্থায় রিভলভার ছিনিয়ে নেওয়া, সেটা ঘোরানো, ট্রিগারে আঙুল রাখা, গুলি চালানো, এটা কি শারীরিকভাবে সম্ভব? আর যদি হাতকড়া পরানো না হয়ে থাকে, তাহলে প্রশ্ন আরো বড় হয়ে যায়। এত বড় হাই প্রোফাইল কেসে যেখানে মুখ্যমন্ত্রী নিজে সম্পৃক্ত, সেখানে একজন ধর্ষণ ও হত্যার অভিযুক্তকে হাতকড়া ছাড়া মাঝরাতে নিয়ে যাওয়া হলো। আইনজীবীরা আরো কিছু প্রশ্ন তুলেছেন। গুলির এন্ট্রি ওন্ট কোথায়? এক্সিট ওন্ট কোথায়? প্রভাস কত রাউন্ড গুলি চালিয়েছিল? পুলিশ কি পায়ে গুলি করেছিল নাকি সরাসরি মরণঘাতী জায়গায়? পুলিশ কি আগে সতর্কীকরণ গুলি চালিয়েছিল? ঘটনাস্থলে ঠিক কতজন পুলিশ উপস্থিত ছিলেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? মোটেই না, কারণ এরপর সামনে আসে এই পুরো ঘটনার সবচেয়ে চমকপ্রদ অংশ। মনে আছে সেই ভাইরাল ভিডিওটার কথা, যেখানে থানার ভেতরে প্রভাস মণ্ডল এবং আরেক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল? সেই ভিডিওতে বারবার একটি ছেলের নাম উচ্চারিত হচ্ছিল, পার্টির ছেলের রাজা। এই রাজা কে? সে কি রাজনৈতিক কোনো দলের ক্যাডার? সে কি কোনো প্রভাবশালী ব্যক্তির পরিবারের সদস্য? তার রাজনৈতিক সংযোগ কতদূর পর্যন্ত? এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আর ঠিক এই ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাঝরাতে প্রভাসকে এনকাউন্টার করা হলো। যে মানুষটা এই রাজার নাম জানতো, সেই মানুষটা আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দিলে হয়তো সেই রাজার মুখোশ খুলে পড়তো, তাকেই সরিয়ে দেওয়া হলো।
এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা একটা সুপরিকল্পিত কৌশল? আপনার কি মনে হয় যে মানুষটা গ্রামবাসীদের হাত থেকে পালায়নি, থানায় বাধ্য ছেলের মতো হেঁটে হেঁটে গিয়ে ধরা দিয়েছিল, পুলিশের সাথে পুরোপুরি সহযোগিতা করেছিল, সেই মানুষটা হঠাৎ মাঝরাতে সুপারহিরো হয়ে পুলিশের রিভলভার কেড়ে নিল? এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। এই ঘটনায় মোট 4 জন অভিযুক্ত। এখনো পর্যন্ত সবাইকে গ্রেফতার করা হয়নি। যে প্রহাসকে এনকাউন্টার করা হলো তার ডিএনএ রিপোর্ট কি ভিকটিমের সাথে ম্যাচ হয়েছিল? ফরেনসিক রিপোর্ট কি এসেছিল? কোনোটারই উত্তর এখনো পাওয়া যায়নি। অর্থাৎ বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই, আদালতে কেস পৌঁছানোর আগেই, ডিএনএ ম্যাচ হওয়ার আগেই রাজসাক্ষীকে পৃথিবী থেকে ছড়িয়ে দেওয়া হলো। বাকি অভিযুক্তরা বহাল তবিয়াতে আছে, কিন্তু যে মানুষটার মুখ থেকে সবচেয়ে বিপজ্জনক নাম বেরিয়ে এসেছিল তাকে চুপ করিয়ে দেওয়া হলো। এখন প্রভাস মণ্ডলের মায়ের প্রতিক্রিয়াটাও শোনা দরকার। পুলিশ যখন তাকে জানাতে গেল যে তার ছেলে মারা গেছে, তিনি বললেন, ও যা কর্ম করেছে তাতে ওর মরে যাওয়াটাই ভালো হয়েছে। ওর মৃতদেহ আমি আনবো না, কেউ যাবে না। একজন মা যিনি নিজের গর্ভের সন্তানের মৃতদেহ পর্যন্ত দিতে অস্বীকার করছেন, এই বাক্যটির ভেতরে কতটা গভীর যন্ত্রণা, কতটা ক্ষোভ, কতটা লজ্জা লুকিয়ে আছে সেটা হয়তো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। তিনি জানালেন তার ছেলে মায়ের কথা শুনতো না, নেশা ভাঙের সাথে জড়িত ছিল। এই প্রতিক্রিয়া থেকে একটি বিষয় পরিষ্কার, প্রভাস মণ্ডল নিশ্চিতভাবে কোনো সাধু শান্ত ছিল না। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর, কিন্তু প্রশ্নটা তার চরিত্র নিয়ে নয়। প্রশ্নটা হলো বিচার কোথায় হবে, রাস্তায় নাকি আদালতে? এবার আসি রাজনৈতিক প্রতিক্রিয়ায়। এই ঘটনা নিয়ে এখন দুটো সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে রাজনৈতিক মহল। একদিকে সাধারণ মানুষের একটি বড় অংশ এই এনকাউন্টারকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন এটাই আসল বিচার, দ্রুত ন্যায় বিচার হয়েছে। মুখ্যমন্ত্রী যে বলেছিলেন সকালে জমা রাতে খরচ, সেটা বাস্তবায়িত হয়েছে। কিন্তু অন্যদিকে খোদ বিজেপিরই একজন নেতা সামনে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। তিনি বলেছেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে 6টি ধর্ষণের ঘটনা ঘটেছে। যদি প্রথম দিন থেকেই কঠোর পদক্ষেপ নেওয়া হতো তাহলে এতগুলো প্রাণ যেত না। তিনি আরো বলেছেন, আপনার কথা আর কাজে মিল নেই, ব্যাটে বলে খেলছেন না ঠিকঠাক। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাঙালিরা উত্তরপ্রদেশ 2.0 কে স্বাগত জানান। অর্থাৎ তিনি এই এনকাউন্টারকে উত্তরপ্রদেশের যোগী মডেলের সাথে তুলনা করেছেন। এই একটি টুইট নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে। মানবাধিকার সংগঠন এবং আইনি বিশেষজ্ঞরা দাবি করেছেন এই এনকাউন্টারে স্বচ্ছ ও স্বাধীন তদন্ত হওয়া দরকার। কারণ যদি প্রতিটি সংবেদনশীল মামলায় পুলিশ নিজেই বিচারক, জুরি এবং জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে আদালত, সংবিধান, আইনের শাসন এসবের আর কোনো অর্থ থাকে না। পুলিশ যদি সত্যিই স্বচ্ছ থাকে তাহলে কয়েকটি কাজ তাদের এখনই করা উচিত। পুনর্নির্মাণের সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ করা উচিত। গুলির ফরেনসিক রিপোর্ট, এন্ট্রি এক্সিট উন্ডের বিবরণ জনসম্মুখে আনা উচিত এবং সবচেয়ে জরুরি, সেই রাজাকে গ্রেফতার করে জনগণের সামনে আনা উচিত। যদি এসব না হয় তাহলে এই এনকাউন্টারকে যতই দ্রুত বিচার বলা হোক, মানুষ জানবে এটা বিচার নয়, এটা প্রমাণ লোপাটের সবচেয়ে কার্যকর উপায়। আজ প্রভাস মণ্ডল মৃত, তার মুখ চিরতরে বন্ধ। সে আর কোনোদিন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে পারবে না কে ছিল সেই ঘটনার আসল মাস্টার মাইন্ড, কে ছিল সেই রাজা, কার নির্দেশে এসব হয়েছিল। আর এটাই হয়তো কারো কারো জন্য সবচেয়ে সুবিধাজনক, কারণ মৃত মানুষ কথা বলে না, কিন্তু সোশ্যাল মিডিয়া বলে, সাধারণ মানুষ বলে, আর সত্য একদিন না একদিন বেরিয়ে আসেই। প্রশ্ন হলো, সেই সত্য বেরোনো পর্যন্ত আমরা কি অপেক্ষা করব, নাকি আরো কয়েকটি এনকাউন্টার দিয়ে সব প্রমাণ মুছে দেওয়া হবে? এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সত্যিই ন্যায় বিচার, নাকি কাউকে বাঁচানোর সবচেয়ে নিখুঁত মাস্টার প্ল্যান? কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ বিশ্লেষণ জানান। আর এই ধরনের গভীর অনুসন্ধানমূলক নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।